যদি কখনো এরকম হয় যে কোনো একটা বাচ্চা আসলে তার বয়সের সাপেক্ষে আমাদের কাছে একটু অ্যাবনর্মাল বিহেভিয়ার মনে হয় বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মনে হয়, সেই অবস্থাটাকে আমরা আসলে চাইল্ডহুড বিহেভিয়ারাল ডিসঅর্ডার হিসেবে আসলে অ্যাড্রেস করি। তাহলে বেসিক কথা হচ্ছে, যে কোনো একটা বাচ্চা সে যদি তার বয়সের সাপেক্ষে, অ্যাকর্ডিং টু এজ, বয়সের সাপেক্ষে বিহেভিয়ার করে অথবা বয়সের সাপেক্ষে অ্যাবনর্মাল বিহেভিয়ার, ইন দ্যাট কেস সেটাকে আমরা আসলে সাধারণত চাইল্ডহুড বিহেভিয়ারাল ডিসঅর্ডার বা অ্যাবনর্মাল বিহেভিয়ার হিসেবে সেটাকে আমরা আসলে অ্যাড্রেস করি। এখন এই যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বা অ্যাবনর্মাল বিহেভিয়ার যেটা আসলে হয়, এটা আসলে দুইটা কারণে হতে পারে। এটার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাইকিয়াট্রিক কোনো একটা ডিসঅর্ডার থাকতে পারে, এটার পেছনে হয়তো একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, অথবা এরকম হতে পারে যে এইটার ব্যাকগ্রাউন্ডে আসলে কোনো একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, একটা নিউরো ডেভেলপমেন্টাল একটা ডিসঅর্ডার আছে। সো বোথ ওয়েতে এটা আসতে পারে যে একটা বাচ্চা বয়সের সাপেক্ষে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করতেছে বা অ্যাবনর্মাল ব্যবহার করছে। সো এখানে ঘটনা এটা হতে পারে যে আইদার তার পেছনে একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে, অথবা এই ঘটনার পেছনে একটা নিউরো ডেভেলপমেন্টাল কোনো একটা ডিসঅর্ডার বা একটা কন্ডিশন হয়তো বা প্রেজেন্ট থাকতে পারে। এখন নর্মালি আমরা কোন কোন ধরনের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলো আসলে ফেস করে থাকি? সো লেটস টক অ্যাবাউট দ্য কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। সো এখানে আসলে সবার আগে যেটা নাম আসবে সেটা হচ্ছে সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার। সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার। সো এটা আসলে কী জিনিস? এটাকে পূর্বে আমরা আসলে সোমাটোফর্ম ডিসঅর্ডার বলতাম। আমরা যে ডিএসএম ক্রাইটেরিয়ার কথা বলি না, সাইকিয়াট্রিতে আমরা আসলে ডিএসএম ক্রাইটেরিয়া বলি। সো এখন তো DSM-5 ক্রাইটেরিয়াটা ফলো করা হয়, কিন্তু আগে ছিল DSM-4। সো আগের DSM-4 ক্রাইটেরিয়াতে আমরা আসলে এটাকে সোমাটোফর্ম ডিসঅর্ডার বলতাম, বাট DSM-5 ক্রাইটেরিয়াতে এটার নাম চেঞ্জ হয়ে গেছে, এখন এটাকে আমরা আসলে সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার বলি। এটার আন্ডারে আসলে বেশ কিছু প্রেজেন্টেশন নিয়ে হইতে পারে, বা এটার আন্ডারে আরও কিছু ডিসঅর্ডারকে আমরা আসলে ইনক্লুড করি, যেমন একটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। এটার আন্ডারে একটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, একটাকে আমরা বলি সোমাটিক সিমটম ডিসঅর্ডার। সোমাটিক সিমটম ডিসঅর্ডার। একটাকে আমরা বলি ফিকটিশিয়াস ডিসঅর্ডার। ফিকটিশিয়াস ডিসঅর্ডার। সো এখন প্রশ্ন হচ্ছে, সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার আসলে জিনিসটা কি? খুব সহজভাবে যদি বলি, মনে করে একটা পেশেন্ট হয়তো বা বলতেছে যে তার একটা পেটে ব্যথা হচ্ছে, তার পেটে কামড়াচ্ছে, বা তার মাথা ব্যথা হচ্ছে, বা সে এমন একটা সিমটমের কথা বলে যেটা সে আসলেই ফিল করে। ব্যাপারটা এরকম না যে সে মিথ্যা বলছে বা সে বানায় বলছে, হি ইজ নট ফেকিং ইট, সেটাকে মিথ্যা করে বানায় বলতেছে। ইটস নট লাইক দ্যাট, সে আসলেই ফিল করতেছে দের ইজ এ প্রবলেম, এবং সে সেটার প্রবলেমের কথাটা সে কমপ্লেন জানাচ্ছে, সে বলতেছে আমার প্রচুর মাথা ব্যথা হচ্ছে, আমার প্রচুর পেটে ব্যথা হচ্ছে, আমার মনে হচ্ছে গলার মধ্যে কিছু একটা আছে, সেটা আসলেই ফিল করে। কিন্তু যখন আমরা এটাকে একটু ইনভেস্টিগেট করি, আমরা দেখি যে এখানে আসলে কোনো অ্যাবনর্মালিটিস আমরা খুঁজে পাই না। লাইক অল রিপোর্টস আর নর্মাল, অল টেস্ট, এভরিথিং ইজ নর্মাল। সো যখন আমরা কোনো ইনভেস্টিগেশন করি সেখানে এভরিথিং রিমেন্স নর্মাল, আমরা এখানে জেনুইনলি কোনো আসলে ডিজিজ বা তেমন কোনো কিছুই আমরা আসলে খুঁজে পাই না। কিন্তু বাচ্চাটা সত্যিকার অর্থেই সে ফেস করতেছে যে তার মনে হচ্ছে যে তার একটা পেটে ব্যথা আছে বা সামথিং লাইক দ্যাট, সে একটা প্রবলেম সে আসলে ফেস করতেছে, এবং হি ইজ নট ফেকিং এ, সে সত্যিকার অর্থে এটাকে ফিল করতেছে। সো যদি এইরকম ঘটনা ঘটে, সেটাকে আমরা আসলে আগে সোমাটোফর্ম ডিসঅর্ডার বলতাম, আর এখন সেটাকে আমরা বলছি সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার। সো এখানে যে কনভার্সন ডিসঅর্ডার কথাটা আমরা বললাম, কনভার্সন ডিসঅর্ডার আসলে বেসিক্যালি পেশেন্ট একটা নিউরোলজিক্যাল ফাইন্ডিংস নিয়ে আসে, বা ফাইন্ডিংস তো না, পেশেন্টের নিউরোলজিক্যাল সিমটমের কথা বলে। সে হয়তো বা ফিল করে যে তার একটা দিকে সে প্যারালাইসিস ফিল করতেছে, অথবা সে একটা সাইডে উইকনেস ফিল করতেছে, অথবা সে একটা ট্রেমর এক্সপিরিয়েন্স করতেছে, এরকম একটা নিউরোলজিক্যাল কোনো একটা ফাইন্ডিংসের কথা সে বলে, বা নিউরোলজিক্যাল একটা সিমটমের কথা বলে। কিন্তু যখন আমরা আসলে পেশেন্টকে আসলে প্রপারলি এক্সামিন করি, আমরা আসলে তেমন কিছুই খুঁজে পাই না। সো দেখা যাচ্ছে যে এই যে নিউরোলজিক্যাল রিলেটেড সিমটমসের কথা যদি পেশেন্ট বলে, তখন আমরা আসলে সেটাকে কনভার্সন ডিসঅর্ডার বলি। সো ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো যখনই আমরা আসলে কনভার্সন ডিসঅর্ডার কথাটা বলি, যখনই আমরা কনভার্সন
ডিসঅর্ডারের কথা বলি, বেসিক্যালি আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সো দেখা যাচ্ছে পেশেন্টের হয়তো বা কোনো নার্ভাস সিস্টেমে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ বা কোনো ডিজিজ এগুলো কিছুই নেই, এবং পেশেন্ট এটাকে ইন্টেনশনালিও প্রডিউস করে নাই বা সেটাকে সে ফেক করতেছে এরকম কিছু না, কিন্তু পেশেন্ট হয়তো বা একটা উইকনেস, একটা প্যারালাইসিস, একটা ট্রেমর বা একটা অ্যাবনর্মাল মুভমেন্ট এগুলো ফিল করছে, বা ব্যালান্সের একটা প্রবলেম ফেস করছে, ঠিকমতো হাঁটতে পারছে না, একটা সেন্সেশন লস হচ্ছে, তাহলে মাইট বি সাম লস অফ সেন্সেশন। তাহলে এখানে থাকতে পারে যে মোটর উইকনেস, পেশেন্টের মোটর উইকনেস, সে উইকনেস আর প্যারালাইসিস এগুলো ফেস করতেছে। পেশেন্ট হয়তো বা ভিশন প্রবলেম ফেস করতেছে, অথবা লাইক সে নামনেস এরকম সে ফিল করতেছে। সো লস অফ সেন্সেশন বা নামনেস, ওয়াকিং ডিফিকাল্টি, ভিশন ডিফিকাল্টি, মোটর উইকনেস, সো এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে সে হয়তো বা আসতেছে, বা সে হয়তো বা ঠিকমতো কথাই বলতে পারছে না, ডিফিকাল্টি অফ স্পিকিং। এবং এরকম পেশেন্ট আসলে আমরা মাঝে মাঝেই পাই, যে পেশেন্ট এতটাই ইমোশনালি স্ট্রেসড হয়ে যায় মাঝে মাঝে সে আসলেই কথা বলতে পারে না। তো আসলে যে তার কোনো ডিসঅর্ডার আছে বা ডিজিজ আছে, ইটস নট লাইক দ্যাট, জাস্ট একটা ইমোশনাল স্ট্রেসফুল ইভেন্টের পরে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সো এগুলো সব আসলে কনভার্সন ডিসঅর্ডারের মধ্যে আসলে পড়ে। সো সহজ কথা হচ্ছে ফাংশনাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এটাই হচ্ছে আসলে কনভার্সন ডিসঅর্ডার। সো এইখানে পেশেন্টের এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে, যেখানে সে একটা রিয়েল নিউরোলজিক্যাল সিমটমকে আসলে এক্সপিরিয়েন্স করতেছে, এবং সে বলতেছে উইকনেস, প্যারালাইসিস, ট্রেমর, ঠিকমতো হাঁটতে পারছে না, নামনেস, সেন্সরি প্রবলেম, ভিশন প্রবলেম, বা সিজার লাইক একটা প্রেজেন্টেশন সে হয়তো বা বলতেছে, কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আসলে নার্ভাস সিস্টেমের কোনো কোনো প্যাথোলজিই নাই আসলে। সো নাথিং। সো এটা ইন্টেনশনালি প্রডিউস হচ্ছে এরকম কিছু না, সে আসলেই ফিল করে, বাট আমরা ব্যাকগ্রাউন্ডে আসলে যখন চেক করি সেখানে আসলে আমরা কোনো ফাইন্ডিংসই খুঁজে পাই না, সেটাকে কোনো ডিজিজের আন্ডারে ফেলাইতে পারি না, কোনো অ্যাবনর্মালিটিস আমরা পাই না। তাহলে এটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার। হোয়াট ইজ সোমাটিক সিমটম ডিসঅর্ডার? সো সোমাটিক সিমটম ডিসঅর্ডার হচ্ছে পেশেন্ট এমন কিছু সিমটম ফেস করে যেটা তার ডেইলি লাইফকে হ্যাম্পার করে, তার যে ডেইলি যে কোয়ালিটি অফ লাইফ এটাকে আসলে খুব হ্যাম্পার্ড হচ্ছে, সে ঠিকমতো তার ডেইলি লাইফকে ফলো করতে পারে না। সো দেখা যাচ্ছে এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে তার আসে, যে কিছু ডিস্ট্রেসিং কিছু ফিজিক্যাল সিমটম। সো আমরা এখানে কী দেখি, সোমাটিক সিমটম ডিসঅর্ডার। সো এইখানে পেশেন্টের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পেশেন্ট ওয়ান অর মোর দ্যান ওয়ান একটা ডিস্ট্রেসিং একটা সিমটম সে ফিল করে, ওয়ান অর মোর ডিস্ট্রেসিং সিমটম, যেটা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম এগুলোর পেছনে হয়তো বা অ্যাংজাইটি থাকতে পারে, অথবা একটা বিহেভিয়ার রিলেটেড কোনো প্যাটার্ন থাকতে পারে, এক্সেসিভ থট, ওভার থিঙ্কিং, এগুলোর সাথে মোস্ট অফ দ্য টাইম এটা রিলেভেন্ট হয়। সো দেখা যাচ্ছে পেশেন্ট হয়তো বা বলতেছে তার খুব পেটে ব্যথা হচ্ছে, পারসিস্টেন্টভাবে তার পেটে ব্যথা হচ্ছে, তার হয়তো বা হেডেক হচ্ছে, এই ধরনের একটা প্রেজেন্টেশন নিয়ে আসে, এবং এটা লম্বা সময় ধরে ব্যাপারটা থাকে, কিন্তু মেডিকেলিওভাবে সেটা পুরোপুরিভাবে আনএক্সপ্লেইনড। তাহলে এরকম যদি ব্যাপারটা হয়, এটা সোমাটিক সিমটম ডিসঅর্ডার। তাহলে একটা বললাম আমি কনভার্সন ডিসঅর্ডার, একটা বললাম সোমাটিক সিমটম ডিসঅর্ডার। হোয়াট অ্যাবাউট ফিকটিশিয়াস ডিসঅর্ডার? আচ্ছা, ফিকটিশিয়াসের ব্যাপারটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা আসলে সে ফেক করতেছে, সে মিথ্যা কথা বলতেছে, আসলে কিছুই হয় না, আসলে কিন্তু কিছুই হয় না। পেশেন্ট ইন্টেনশনালি একটা মিথ্যা কথা বলতেছে, অথবা একটু বাড়ায় বাড়ায় বলতেছে, মানে হয়তো বা অল্প একটু ব্যথা করতেছে, সে এটাকে বাড়ায় এমনভাবে বলে যেন এটা আসলে অনেক বেশি কিছু হয়ে যায়, অথবা সে চেষ্টা করে ফিজিক্যাল সিমটমকে অ্যাগ্রিভেট করার জন্য। হ্যাঁ, কিন্তু এটার জন্য যে কোনো রিওয়ার্ড আছে বা সে কোনো বেনিফিট পায়, ইটস নট লাইক দ্যাট। যেমন কিছু কিছু জায়গায় থাকে না যে পেশেন্ট আসলে মিথ্যা কথা বলে একটা অফিসিয়াল বেনিফিট নিতে চায়, অথবা দেখা যাচ্ছে সাপোজ বাচ্চার কালকে হচ্ছে স্কুল আছে, সেই স্কুলে যাইতে চায় না, বা কালকে স্কুলে একটা পরীক্ষা আছে, সে এটাকে আসলে ইগনোর করতে চায় বা অ্যাভয়েড করতে চায়, সেই জন্য মিথ্যা কথা বলে অসুস্থ হওয়ার ভান ধরতেছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম না যেরকম কোনো রিওয়ার্ড আছে, উইদাউট এনি এক্সটার্নাল রিওয়ার্ড, জাস্ট সে একটু সিক রোল প্লে করে সে একটু অ্যাটেনশন পায়, একটু সিম্প্যাথি পায়, সেটাকে সে এনজয় করে। সো ব্যাপারটা হচ্ছে ফিকটিশিয়াস ডিসঅর্ডারের কথা হচ্ছে এইখানে কোনো এক্সটার্নাল কোনো রিওয়ার্ড নাই, এখানে কোনো এক্সটার্নাল রিওয়ার্ড এগুলো কিছু নাই, যে কালকে পরীক্ষা আছে, পরীক্ষায় যাওয়া লাগবে না, কালকে ছুটি পাবো, তাহলে আমার ভালো লাগবে, এরকম কিছু না। সে জাস্ট এটা ফেস করলে যে যখন সে একটু অসুস্থ হয় তখন সবাই তাকে একটু প্যাম্পারিং করে, সবাই তাকে একটু এক্সট্রা টেক কেয়ার করে, বা তাকে একটু এক্সট্রা দেখা যাচ্ছে যে একটু বাচ্চা একটু টেক কেয়ার করে নর্মালি, যেটা যে একটু মেডিকেল অ্যাটেনশন সে পায়, সে একটু এক্সট্রা একটু অ্যাটেনশন পাচ্ছে। হ্যাঁ, সবাই একটু সিম্প্যাথি শো করতেছে, হ্যাঁ, সবাই তার একটু এক্সট্রা কেয়ার নিচ্ছে, সে এটাকে এনজয় করে, এবং এইটার জন্য সে তার যা হয়েছে সেটাকে বাড়ায় বলে,
অথবা কিছুই হয় নাই, সে মিথ্যা কথা বলে, দ্যাটস ইট। যদি এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফিকটিশিয়াস ডিসঅর্ডার। বাট আবার বলছি এখানে কনফিউশন তৈরি হবে যে বাচ্চার কালকে স্কুলে পরীক্ষা আছে, সে পরীক্ষাটাকে যেন না দিতে হয়, সে স্কুলে যেন না যাইতে হয়, সেই জন্য সে পেটে ব্যথার ভান ধরে ঘরের মধ্যে শুয়ে আছে, এটা কিন্তু ফিকটিশিয়াস ডিসঅর্ডার হবে না, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট বাচ্চা এরকম কোনো এক্সটার্নাল কোনো রিওয়ার্ডের কোনো ঘটনাই নেই, জাস্ট সেই অ্যাটেনশনটাকে পছন্দ করতেছে, সিম্প্যাথিটাকে ভালো লাগতেছে, কেয়ার নিচ্ছে সবাই ভালো লাগতেছে, এই জন্য সে অসুস্থ হওয়ার ভান ধরে বা অল্প একটু হলে সেটাকে বাড়ায় বলে, এটা হচ্ছে ফিকটিশিয়াস ডিসঅর্ডার। তাহলে এই যে তিনটা ঘটনা বললাম, এগুলো সবগুলো আসলে সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে এটাকে আমরা সব আলোচনা নিয়ে আসি। তাহলে এটা আসলে সবচেয়ে কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোর মধ্যে এটা একটা। সেকেন্ড যেটা বলবো, যেটা আমাদের কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে আসবে, সেটা হচ্ছে রুমিনেশন। সো রুমিনেশন জিনিসটা কি? বাংলা কথায় বললে এটাকে আসলে আমরা জাবর কাটার সাথে তুলনা করতে পারি। সো এটা জাবর কাটা একটা বাংলা আমি একটা ওয়ার্ড বললাম। সো কাইন্ড অফ জাবর কাটার মতো ঘটনা। সে যেটা হয়, বাচ্চা কিছু একটা খাইছে, সে করবে কি, বমি ওঠানোর মতো ইচ্ছা করে পেটের খাবারটাকে মুখে নিয়ে আসে। হ্যাঁ, রিপিটেড রিগার্জিটেশন। সো ঘটনা যেটা ঘটে, সে আসলে খাবারটাকে রিগার্জিটেট করছে। সো রিগার্জিটেট করে সে খাবারটাকে হয় মুখের মধ্যে এনে সে আবার চিবাইতেছে, হ্যাঁ আবার চিবাইতেছে, অথবা সেটাকে আবার গিলে ফেলছে, অথবা সেটাকে সে মুখ থেকে বের করছে, মুখ থেকে বের করে সেটাকে আবার খাইছে। তাহলে রুমিনেশন সিম্পল জিনিস হচ্ছে এই, সে কোনো কিছু একটা খাবার খাইছিল, খাবার খাওয়ার পরে সে সেটাকে বমির মতো করে সে আবার একটু ঢেক উঠায় খাবারটাকে আবার মুখের মধ্যে নিয়ে আসছে, রিগার্জিটেশন করছে, এবং রিগার্জিটেশন করে সেটাকে আবার চিবাইতেছে, তাহলে রিচিউইং, অথবা সেটাকে আবার আবার গিলে ফেলছে, হ্যাঁ রিসোয়ালোয়িং, অথবা সে খাবারটাকে আসলেই বের করছে, এক্সপেল আউট করে সে আবার এটাকে আবার খাইছে। সো এই ধরনের যে বিহেভিয়ার, সেটা হচ্ছে রুমিনেশন। এই ধরনের ব্যাপারটা হচ্ছে রুমিনেশন। এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কোনো জিআইটি ইলনেস বা আদার কোনো মেডিকেল কন্ডিশন কিছু নেই, এটা জাস্ট একটা সাইকিয়াট্রিক ব্যাপার। তাহলে এটা হচ্ছে রুমিনেশন। দেন আরেকটা হচ্ছে পাইকা। সো পাইকার ব্যাপারটা কি, বাচ্চা এমন কোনো কিছু খায় যেটা আসলে কোনো নিউট্রিশনাল কোনো জিনিস না, এটা কোনো খাবারের মধ্যে পড়ে না, বা সেটা খাইতেছে। যেমন কি, সে মাটি, বাচ্চা কী করে, মাটি খাচ্ছে। বাচ্চা কী খাচ্ছে, এই যে দেয়ালে যে প্লাস্টার, হ্যাঁ প্লাস্টার খাচ্ছে। বাচ্চা কী করতেছে, ছাই নিয়ে মুখে দিয়ে সেটা খাচ্ছে, হ্যাঁ অথবা কয়লা, হ্যাঁ এইগুলো মুখে নিয়ে এসে খাচ্ছে, অথবা একটা জায়গা থেকে রং উঠায় মুখে দিচ্ছে, এই ধরনের জিনিস সে খাচ্ছে, মুখে দিচ্ছে। এবং এটা যদি এরকম লম্বা সময় ধরে হঠাৎ করে একটা দুইটা ইনসিডেন্ট হয়তো বা আমরা এটাকে পাইকা বলবো না, কিন্তু দেখা যাচ্ছে এই ঘটনাটা 1 মাসের বেশি সময় ধরে আমরা কেউ অবজার্ভ করতেছি, যদি এরকম ঘটনা ঘটে তখন এটাকে পাইকা বলি। যে এমন কোনো কিছু সে খাচ্ছে যেটা আসলে কোনো খাবারের টাইপের কোনো জিনিস না, এটা কোনো নিউট্রিশনাল কোনো ভ্যালু নাই, নন নিউট্রিটিভ সাবস্টেন্স। হ্যাঁ সেটা হতে পারে আর্থ বা মাটি, হ্যাঁ দেয়ালের প্লাস্টার, ছাই, কয়লা, এ ধরনের জিনিসপত্র, এগুলো সে মুখে নিচ্ছে, এগুলো সে খাচ্ছে, দিস ইজ পাইকা। সো এটা একটা হইতে পারে। আরেকটা সাইকিয়াট্রিক আমাদের কমন ডিসঅর্ডার হচ্ছে, আমরা কিছু মোটর ডিসঅর্ডার দেখি, আমরা কিছু পার্টিকুলার মোটর ডিসঅর্ডার, যেটা সাইকিয়াট্রিক ইলনেসের কারণে বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কারণে, সেটা হচ্ছে টিক্স। সো টিক্সের ব্যাপারটা কি, একটা সাডেন একটা ইনভলেন্টারি একটা মুভমেন্ট, এটা ভলেন্টারি কোনো মুভমেন্ট না, মোস্ট অফ দ্য টাইম এটা আসলে ইনভলেন্টারিলিভাবে হচ্ছে, বাট সে চাইলে এটাকে ভলেন্টারিলি কন্ট্রোল করতে পারে। ব্যাপারটা অনেকটা মুদ্রা দোষের মতো। এই যে আমরা দেখি না যে মানুষ কথা বলার সময় বাবা চুটকি বাজাইতেছে, কথা বলতে বলতে হঠাৎ চোখ টিপতেছে, ইচ্ছা করে না, জাস্ট অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে জিনিসটা, হ্যাঁ বা হঠাৎ করে একটা ঝাড়া দিয়ে উঠলো, এই ধরনের একটা মুভমেন্ট, হ্যাঁ একটু শোল্ডার একটু শ্রাগিং করলো, গাটা একটু ঝাড়া দিয়ে আসলো, একটু কাশি দিল, একটু কথা বলতে বলতে হুদাই একটা কাশি, হ্যাঁ একটু ঠোঁটটা একটু গলাটা একটু পরিষ্কার করে নিল, এই ধরনের যে রিপিটেড মুভমেন্ট, এটা বারবার হয়, রেগুলার বেসিসে করে, হঠাৎ করে র্যাপিডলি খুব রিকারেন্টভাবে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং সে চাইলে ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারে, চাইলে ভলেন্টারিলি কন্ট্রোল করা যায়, কিন্তু আসলে মোস্ট অফ দ্য টাইম সে আসলে ব্যাপারটা কন্টিনিউ করে, এবং এটা যে সে এটাকে খুব ইচ্ছা করে করতেছে এরকম না, বাট ইচ্ছা করলে এটাকে সে কন্ট্রোল করতে পারে। সো ব্যাপারটা হচ্ছে এটাকেই হচ্ছে টিক্স, যে একটা সাডেন র্যাপিড কোনো একটা রিকারেন্ট একটা মুভমেন্ট, একটা কাইন্ড অফ একটা স্টেরিও টাইপ একটা মুভমেন্ট, হ্যাঁ স্টেরিও টাইপ
একটা মুভমেন্ট। লাইক এই যে আমরা অনেক সময় বাংলা সিনেমা, আমরা ছোটোবেলা অনেক বাংলা সিনেমা দেখি না, যে একটা ভিলেন থাকে, ভিলেনের একটা মুদ্রা দোষ থাকে, কথায় কথায় বলে যে সিল মাইরা দিমু, বাট এই টাইপের যে ডিপজল টাইপ কিছু ডায়লগ ফাইলগ দেখি না প্রত্যেক এরকম। আগে আমরা যখন বাংলা সিনেমা এরকম কিছু এরকম ইনসিডেন্ট কম বেশি সবাই অনেকে দেখছে। সো এই ধরনের যে প্রত্যেকটা একটা মুদ্রা দোষ থাকে, হ্যাঁ, কিছু হলে একটা চোখ টেপে, কিছু হলে একটা মানে চুটকি বাজায়, সামথিং লাইক দ্যাট। সো এই মুদ্রা দোষের জিনিসটা একটা স্টেরিও টাইপ, একটা মোটর মুভমেন্ট হয়ে যায়, হ্যাঁ, অথবা সেটা ভোকালাইজেশনও হইতে পারে, সে চোখ টিপতেছে, ঘাড়ের একটা শ্রাগিং করতেছে, কাশি দিচ্ছে, একটা থ্রোট ক্লিয়ারিং একটা মুভমেন্ট, জাস্ট এরকম। এটা সে ইচ্ছা করে রেগুলার বেসিসে করে তা না, বাট এটা তার একটা মুদ্রা দোষের মতো হয়ে গেছে। এবং তাকে যদি কখনো মেনশন করা হয় তুমি কাজটা কেন করতেছো, এটা থামাও, সে তখন বললে সে থামাতে পারে। সো এই ঘটনাটাই হচ্ছে টিক্স। এটা একটা স্টেরিও টাইপ এক ধরনের মুভমেন্ট ডিসঅর্ডার। এটা আসলে টিক্স কিছু ইয়েতে থাকে। এর বাইরে আর কী আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আমরা দেখি। সো কিছু জায়গায় কিছু হ্যাবিট ডিসঅর্ডার থাকে, ব্যাড হ্যাবিট। হ্যাঁ, আমরা এটাকে আমরা বলি না যে ব্যাড হ্যাবিট, হ্যাঁ, এটা হ্যাবিট ডিসঅর্ডার। তো এই ব্যাড হ্যাবিটগুলো কি? একটা হচ্ছে থাম্ব সাকিং, কিছু হলে এই যে থাম্ব, হ্যাঁ, বুড় আঙ্গুল চোষা। এখন বুড় আঙ্গুল চোষার ব্যাপারটা হচ্ছে এটা ইনফ্যান্ট বা যারা টডলার, ইনফ্যান্ট বা টডলার, আচ্ছা টডলার আমরা কখন বলি? যে বাচ্চা হামাগুড়ি দিয়ে হাঁটে তাদেরকে টডলার বলে। যেই মুমেন্টটা বাচ্চা দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারে তখন কিন্তু আর টডলার বলা হয় না। সো এই যে ইনফ্যান্ট বা টডলার, তারা যদি থামস আপ করে, এটাকে নর্মাল হিসেবে আমরা অ্যাড্রেস করি যে ঠিক আছে, ইটস নর্মাল। কিন্তু টডলারের টাইম শেষ, সে এখন হাঁটতে পারে এরকম একটা বাচ্চা, সে যদি এই পরেও যদি এই বুড় আঙ্গুলটা চষে, এটাকে আমরা অ্যাবনর্মাল হিসেবে অ্যাড্রেস করি। এটা একটা হ্যাবিট ডিসঅর্ডার হিসেবে এটাকে আমরা অ্যাড্রেস করি। এটা বাচ্চাটা আসলে এটা কেন করে? বিকজ হচ্ছে এই থামসাক বা বুড় আঙ্গুল চুষলে সে আসলে এটা একটা মজা পায়, এটার প্লেজারেবল সেন্সেশন, এখান থেকে সে প্লেজার পায়। হ্যাঁ, বাচ্চাটা এখান থেকে প্লেজার পায়, সো সে এটাকে মজা পায়, সো সেই কাজটা করতে থাকে। এটা হ্যাবিট ডিসঅর্ডার। সো ঝামেলাটা কি? সে বাচ্চা যদি এভাবে মানে বারবার যদি বুড় আঙ্গুল কন্টিনিউসলি চুষতে থাকে, এটার কিছু প্রবলেম আছে, এটার কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশনের মধ্যে একটা হচ্ছে ডেন্টাল অ্যালাইনমেন্ট ইন্টারফেয়ার্ড হয়। তাহলে আমাদের যে দাঁতের একটা অ্যালাইনমেন্ট থাকে, এই বাচ্চাগুলোর দাঁতের অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যায়। সো ইট ইন্টারফেয়ার্স উইথ ডেন্টাল অ্যালাইনমেন্ট, তার দাঁতের অ্যালাইনমেন্টটা বাঁকাতারা হয়ে যায়, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে এই যে বাচ্চা বারবার হাত মুখে দিচ্ছে, তো হাত মুখে দিলে যেটা হয়, এখান থেকে খুব সহজেই কৃমি জাতীয় জিনিসগুলো আসলে বাচ্চার কৃমি সবচেয়ে বেশি হয় কেন? বিকজ সে কিছু হলে হাত মুখে দেয়, এই হাত কন্টামিনেটেড অবস্থায় থাকে, মাটি মুখে দেয়, কন্টিনিউয়াসলি হাত মুখে দেয়। সো এখান থেকে একটা প্রবলেম হচ্ছে খুব সহজেই কৃমি ছড়ায় যায়। সো হেলমিনথিয়াসিস এখান থেকে খুব কমনলি হয়। হেলমিনথিয়াসিস বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস বা এন্টেরোবিয়াসিস আমরা খুব কমনলি হইতে দেখি। সো এটা খুবই আসলে বেড়ে যায়। সো এটা একটা সলিউশন কি? এটার একটা সলিউশন করা যেতে পারে এই যে বাচ্চার থামবে একটা খুব তিতা কিছু একটা মাখায় দেওয়া, যে এটা মুখে দিলে সে তিতার ঠালায় মুখ থেকে হাতটাকে বের করে দিবে। সো এরকমভাবে করা যায় যে তার থামবে খুব এরকম তিতা কোনো একটা সলিউশন যদি একটু মাখায় দেওয়া যায়, এরপরে সে যখনই তার মানে মুখের মধ্যে দিয়ে আঙ্গুল চুষতে যাবে, ওই বিটার টেস্টের কারণে সে তার আঙ্গুলটাকে সরায় ফেলে। সো এটা কিছুদিন এরকম গেলে ও আস্তে আস্তে এটা বাদ দিয়ে দেয়। সো এইটা একটা হ্যাবিট ডিসঅর্ডার এবং এটা সলিউশন হচ্ছে এটা। তাহলে এই থাম সাকিং একটা আছে। আরেকটা হ্যাবিট ডিসঅর্ডার হচ্ছে নেইল বাইটিং, নখ কামড়ানো। সো নেইল বাইটিংয়ের ব্যাপারটা আসলে এটা মনে হয় মানে অনেক বাচ্চা তো আসলে বড় হলেও নখ কামড়াতে থাকে 5-6 বছর, 7 বছর, 10 বছর। ইনফ্যাক্ট স্কুলের বাচ্চারাও কিছু কিছু বাচ্চা থাকে ওদের মানে ব্যাড হ্যাবিটটা ওরা কন্টিনিউ করে, যে নেইল বাইটিং, নখ দাঁত দিয়ে কামড়ায়। সো এটা আসলে খুবই কমন একটা ব্যাপার। সাধারণত দেখা যাচ্ছে নেইল বাইটিংটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসেবে, যেখানে অ্যাংজাইটি একটু থাকে, অ্যাংজাইটিতে ওরা একটু এই কাজটা বেশি করে। যখন আমি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসেবে এটাকে অ্যাড্রেস করছি, সো মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে অ্যাংজাইটি থাকলে ও আসলে কাজগুলো করে। সো এটা যে আদার কোনো সিমটম থাকে এরকম না। সো এটা নিয়ে খুব বেশি আমরা ওরিড হব তা না। বাচ্চার ক্ষেত্রে নেল বাইটিং অভ্যাস থাকলে এটা নিয়ে খুব বেশি ওরিড হওয়ার কিছু না, বাট এটা ব্যাড হ্যাবিট বা একটা হ্যাবিট ডিসঅর্ডার হিসেবে এটাকে আমরা অ্যাড্রেস করি। আর একটা হ্যাবিট ডিসঅর্ডার হচ্ছে হেড ব্যাঙিং। হেড ব্যাঙিং, সো হেড ব্যাঙিং কি? বাচ্চাটা মাথা ঠুকাইতেছে, দেয়ালের সাথে মাথা ঠুকাইতেছে, বালিশের সাথে মাথা ঠুকাইতেছে, ফ্লোরের সাথে মাথা ঠুকাইতেছে। যখনই দেখা যাচ্ছে বাচ্চাটা কোনো একটা কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, হ্যাঁ, বা ফ্রাস্ট্রেটেড, যখনই বাচ্চাটা কোনো কারণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে বা কোনো কারণে অ্যাংজাইটি
হ্যাঁ, এরকম কোনো একটা ইস্যু হচ্ছে, এই মোমেন্টে বাচ্চাটা মাথাটা দেয়ালের সাথে গিয়ে বারবার ঠুকাইতেছে, মাথা ঠুকাইতেছে দেয়ালের সাথে। মনে করি বাচ্চা কিন্তু কিছু একটা চাইছে, একটা জেদ করছে, কোনো কিছু বাবা মা দেয় নাই, বাচ্চাদের দেয়ালের সাথে মাথা ঠুকাইতেছে, বাচ্চা জেদ করে ফ্লোরের সাথে মাথা ঠুকাইতেছে। সো ইট ইজ হেড ব্যাঙিং। সো সাধারণত দেখা যাচ্ছে স্ট্রেস বা ফ্রাস্ট্রেশন থাকলে বাচ্চাটা এরকম করতে পারে। সো সাধারণত দেখা যাচ্ছে বাচ্চার বয়স 1 থেকে 4 বছর, এই মোমেন্টে এটা সবচেয়ে বেশি হয়। এরপরে আস্তে আস্তে এটা ইমপ্রুভ করে যেতে পারে, স্পন্টেনিয়াসলি হইতে পারে। আচ্ছা, এটা হেড ব্যাঙিং আমাদের আরেকটা হচ্ছে হ্যাবিট ডিসঅর্ডারের মধ্যে আসবে। আরেকটা হচ্ছে আমরা বলি এটাতে ব্রুকসিজম, আরেকটা হচ্ছে ব্রুকসিজম, বা এটাকে আরেকটা নাম বলা যায়, সেটা হচ্ছে টিথ গ্রাইন্ডিং। টিথ গ্রাইন্ডিং। সো হোয়াট ইজ ব্রুকসিজম? সো দেখা যাচ্ছে বাচ্চা যদি কোনো কারণে একটু অ্যাংজাইটি ডেভেলপ করে, সো সে দেখা যাচ্ছে যে একদম দাঁতে দাঁত খিচায় ফেলে, একদম দাঁতের সাথে দাঁত খিচায় ফেলে, একটা ডেন্টাল অক্লুশন হয়ে থাকে, হ্যাঁ, একদম দাঁতের সাথে দাঁত খিচি করে রাখে। সো এইটা হচ্ছে ব্রুকসিজম বা টিথ গ্রাইন্ডিং। হ্যাঁ, এটা কিছু জায়গায় এমন হইতে পারে পুরোপুরিভাবে অ্যাংজাইটির জন্য হচ্ছে, কিছু জায়গায় হয়তো বা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টে পেইনের জন্য হইতে পারে। টেম্পোরোম্যান্ডিবুলার যে জয়েন্ট আছে সেটার একটা পেইন হলে বা কোনো মাস্কুলার ডিফেক্ট থাকলেও এটা হইতে পারে। বাট দেখা যাচ্ছে যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হিসেবে আমরা অ্যাড্রেস করি যদি এটা সে অ্যাংজাইটির রেসপন্সে যদি এই ধরনের বিহেভিয়ার করে, সেগুলো সবই তাহলে আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের মধ্যে আমরা এটাকে আসলে অ্যাড্রেস করবো। এর বাইরে আর কী কী সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বাচ্চার ক্ষেত্রে আমরা পেতে পারি? কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডারের কথাও আসবে বাচ্চাদের ক্ষেত্রে, কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার। সো অ্যাংজাইটিগুলো আসলে কোথায় আসে? 1 নাম্বার হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে বাচ্চার রেসপন্স হচ্ছে দেখা যাচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি আমরা যেটাকে বলি। তো দেখা যাচ্ছে সে একই কাজ বারবার করতেছে। সাধারণত বাচ্চা যখন একটু প্যানিক করতেছে বা একটু অ্যাংজাইটি ডেভেলপ করতেছে, অনেক সময় এরকম অ্যাংজাইটি থাকলে ওই মোমেন্টে এই ধরনের বিহেভিয়ারটা যে একই কাছে বারবার করতেছে। যেমন মনে করি যে বাচ্চার কালকে স্কুলে একটা পরীক্ষা আছে, বাচ্চাটার পরীক্ষা নিয়ে সে এতটাই মানে প্যানিক মোডে আছে, সে রাতের বেলা একবার তার বই খাতা সব গুছাইছে, পরীক্ষার খাতা কলম পেন্সিল হাবিজাবি যা যা লাগে এগুলো সব গুছাইছে। 10-15 মিনিট পরে তার মনে হচ্ছে সে মনে গুছায় না, সে আবার এটা গুছানোর জন্য আবার উঠছে, আবার দেখছে না সব ঠিক আছে, ভালো কথা। একটু 15-20 মিনিট পর সে আবার আসছে, আবার এসে দেখছে সব ঠিকঠাক আছে কিনা, সকালবেলা এসে আবার দেখতে সব ঠিকঠাক আছে কিনা, এই যে এই টাইপের বিহেভিয়ারগুলো। সো এইটা দেখা যাচ্ছে এটা ওসিডি টাইপ বিহেভিয়ার চলে আসে। সো অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে এটাকে অ্যাড্রেস করা হয়। তারপরে অনেক বাচ্চার ক্ষেত্রে একদম স্কুল ফোবিয়া থাকে, সে স্কুলে যাবেই না, হ্যাঁ, স্কুলে সে প্রচণ্ড ফোবিয়া কাজ করে। সো এইগুলো সব অ্যাংজাইটির মধ্যে আসবে। বা প্যানিক ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। সো কোনো একটা এরকম ইনসিডেন্টে প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে, কোনো কারণে হঠাৎ করে বাচ্চা খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে সে অ্যাবনর্মাল বিহেভ করতেছে, বাচ্চা খুব কান্নাকাটি করতেছে, খুব যে মানে অ্যাবনর্মাল বিহেভ করতেছে, সামটাইমস মানে থিংস লাইক দিস ক্যান হ্যাপেন। তাহলে এগুলো সব অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে, এগুলোকে আমরা নিয়ে আসি। আর কি? আর হচ্ছে মুড ডিসঅর্ডার। সো বাচ্চার ক্ষেত্রে আসলে ডিপ্রেশন হইতে পারে, এটা শুনতে একটু অবাক লাগলেও ইন টুডেজ ওয়ার্ল্ড মানে বর্তমান সময় এটা আসলে নট দ্যাট আনকমন, এটা আসলে ডিপ্রেশনে থাকতে পারে। বিশেষ করে অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে সামহাও ফ্যামিলিয়াল যদি বন্ডিংটা খুব ভালো না হয়, লাইক বাসাতে বাবা মা সবসময় ঝগড়াঝাটি করতেছে, ডিভোর্স হয়ে গেছে, বা এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো যখন থাকে তখন এই জিনিসটা আসলে একটু বেশি থাকে। তো ডিপ্রেশনটা এই সময়, বা প্যারেন্ট অ্যাবিউজ করতেছে, বাচ্চারে ধুমায় পিটাইতেছে, বা এরকম ইনসিডেন্টগুলো যদি হয়, যেমন আমরা আনফর্চুনেটলি দেখি যে বাচ্চা কিছু জায়গায় হয়তো বা পড়ালেখার জন্য পাঠানো হয়েছে, সেখানে বাচ্চারা মানে ধুমায় পিটাইতেছে। সো এই ধরনের যে বিহেভিয়ারগুলো, তো সামটাইমস দেখা যাচ্ছে এইগুলো থেকে যেমন স্কুল ফোবিয়া হইতে পারে, আবার এইগুলোর কারণে পেশেন্ট বাচ্চারা ডিপ্রেশনেও চলে যেতে পারে। বা অনেক জায়গায় আমরা দেখি যে ছোটো ছোটো কাজের ছেলে মেয়ে রাখা হয়, অল্প বয়স 7 বছর 10 বছর, তাদেরকে ধুমায় পিটাই দিতেছে, কিছু এদিক এদিক হলে আগুনের ছাকা দিচ্ছে, আমরা এগুলো কন্টিনিউয়াসলি দেখি। সো এই যে এই ধরনের বাচ্চাদের সাথে এই বিহেভিয়ারগুলো করা হয়, বা একটা কাজের বাচ্চা হয়তো বা 7 বছর 10 বছরের একটা ছোট্ট একটা বাচ্চাকে কাজের জন্য ঢাকা শহরে দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে নিয়ে আসে, তো তাদেরকে ঠিকমতো খেতে দেয় না, বা গাড়িতে এমনভাবে তাদেরকে রাখে, বা রেস্টুরেন্টে গেলে আমরা সবাই দেখি যে মানে সাব হিউম্যানের মতো তাদেরকে ডিল করা হয়। সো বাচ্চারা যখন এইগুলো যখন ফেস করে তাদের মধ্যে ডিপ্রেশন ডেভেলপ করে, এটা খুবই স্বাভাবিক, ডিপ্রেশন ওই মোমেন্টে ডেভেলপ করে। সো ডিপ্রেশন সেখানে আসতে পারে।
সো ডিপ্রেশন ক্যান বি প্রেজেন্ট, বাট একটা বাচ্চা তো ডিপ্রেসড হওয়ার কথা না, বাচ্চা সবসময় আসলে খুবই জয়ফুল, হাসি খুশি, চঞ্চল এরকম হওয়ার কথা, বাট এই বাচ্চাটা দেখা যাচ্ছে পুরো ডিপ্রেসড হয়ে একদম লাইক লো মুড বিহেভিয়ার নিয়ে আসতে পারে, সো মুড ডিসঅর্ডার আসতে পারে। আর একটা কি, ইটিং ডিসঅর্ডার। এখন ইটিং ডিসঅর্ডারে আমরা অ্যাডাল্ট পারসন যেমন অ্যানোরিক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা এগুলো যেমন পায়, বাচ্চাদের ক্ষেত্রে এগুলো হইতে পারে, বা বিঞ্জ ইটিং ডিসঅর্ডার, বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। সো অ্যানোরিক্সিয়া নার্ভোসার ব্যাপারটা কি, মনে করি বাচ্চাটা একটু কোনো কারণে একটু হেলদি, স্কুলে গেছে, স্কুলের বন্ধু বান্ধব তারা সবাই মানে পচাইতেছে, এই তুই মোটা, এই তুই দাবড়া, এসব বলে পচাইতেছে। এখন বাচ্চাটা এই বুলিং সহ্য করতে না পারে, সে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, সে মনে করতেছে সে আসলে অনেক মোটা, সে খাওয়া দাওয়া একদম বন্ধ করেছে, ঠিকমতো একদমই খায় না, একদম টিপিক্যাল অ্যানোরিক্সিয়া নার্ভাস, সে কিচ্ছু ঠিকমতো খায় না, লাইক তার রেগুলার যে ডেইলি রিকোয়ারমেন্ট সে সেটাও খায় না, এবং না খেতে খেতে যেটা হয় যে বাচ্চা আস্তে আস্তে শুকায়, একদম একদম শুকায়, হালকা পাতলা হয়ে যায়। বাট এই মোমেন্টে যেটা হয় যে সে তার বডির ব্যাপারে সে এতটাই আসলে ইনসিকিউরিটি ফিল করে যে বাচ্চাটা আসলে শুকায় যাওয়ার পরও সে না খেয়ে থাকে, সে ঠিকমতো খাইতেই চায় না। সো কাইন্ড অফ নিজের বডির ব্যাপারে তার একটা ডিসমরফিয়া ডেভেলপ করে গেছে। সো অ্যানোরেক্সিয়া নার্ভোসা হইতে পারে, বিশেষ করে আসলে যেসব বাচ্চা একটু মোটা, স্কুলে যদি বুলিংয়ের শিকার হয় তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। আরেকটা হচ্ছে আমরা দেখি যে বুলিমিয়া নার্ভোসার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে সে আসলে ওয়েট নিয়ে কোনো কারণে এভাবে কনসার্ন হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা খাইতে ভালোবাসে, বাচ্চাটা কী করে যে মাঝে মাঝে লোভে পড়ে বা কিছু খেতে ভালো লাগতেছে সে একবারে অনেক বেশি খেয়ে ফেলে, কিন্তু খাওয়ার পরে সে খুব রিগ্রেট ফিল করে যে একটু বেশি খেয়ে ফেললাম, কী করব। এখন বাচ্চাটা কী করে, এটাকে কভার করার জন্য বাচ্চাটা বমি করে, ইচ্ছা করে বমি করে। সো এই যে একটা বিঞ্জ ইটিং, হ্যাঁ একবার একটু বেশি করে খেয়ে নেওয়া, সেটা লোভে পড়ে হোক, খেতে ভালো লাগছে যে কোনো কারণে হোক, কিন্তু এরপরে সে রিগ্রেট ফিল করে এবং সে তার ওয়েটের ব্যাপারে সে কনসার্ন। বাচ্চাটা কী করতেছে, ইচ্ছা করে গলায় হাত দিয়ে বা উ করে বমি করে এটাকে বের করে ফেলে। সো এই ধরনের বিহেভিয়ারটা থাকতে পারে। সো এটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আরেকটা হচ্ছে বিঞ্জ ইটিং ডিসঅর্ডার, সেটা হচ্ছে এরকম কোনো মানে খাওয়া কন্ট্রোলের কোনো ব্যাপার স্যাপার নাই, হঠাৎ সে আসলে মানে যা ইচ্ছা তাই খায়, লাইক সামনে যা পাইছি, মনে করে একটা মিষ্টির প্যাকেট নিছে, বাচ্চার মিষ্টি খেয়ে খুব ভালো লাগছে, পারলে মানে পেট না ভরা পর্যন্ত সে মিষ্টি খেতে থাকবে। বা মনে করি যে সাপোজ কোনো একটা কিছু রান্না হয়েছে, তার একটু খেতে ভালো লাগছে, ওইটা সে একবারে অনেকখানি খেয়ে ফেলতেছে। সো আনকন্ট্রোলডভাবে সে এই যে একটু বেশি বেশি খাওয়া, এটা হচ্ছে বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। সাপোজ মনে করি যে তাকে একটা বিস্কুটের প্যাকেট দেওয়া হয়েছে, বিস্কুটটা দেখতে খুব সুন্দর, খেতে খুব মজা, একটা নর্মাল বাচ্চা হয়তো বা 1 পিস 2 পিস 3 পিস বিস্কুট খাইতো, এর বেশি হয়তো বা খাইতো না, এই বাচ্চাটা কিছু পুরো প্যাকেট ধরে সাবার করে ফেলছে একাই। সো এই যে এই ধরনের বিহেভিয়ার, দিস ইজ বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। সো এইগুলো আমরা পাই। আচ্ছা, এরপরে যেটার কথা বলবো কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে বলতে পারি, এটাকে এলিমিনেশন ডিসঅর্ডারের আন্ডারে দুইটা কথা বলা যেতে পারে। এলিমিনেশন ডিসঅর্ডার। সো এলিমিনেশন ডিসঅর্ডার মানে কি, আগে এলিমিনেশন বলতে বোঝায় আমরা বডি থেকে দুইটা জিনিসটা বাইর করি, একটা হচ্ছে স্টুল আর একটা হচ্ছে ইউরিন, রাইট? এখন বাচ্চার এইগুলোতে সমস্যা, কেমন সমস্যা, নর্মালি একটা ছোট্ট বাচ্চা 1 বছর বয়স 2 বছর বয়স সে তার ব্লাডার কন্ট্রোল করতে পারবেন, এটাই স্বাভাবিক। বাচ্চাটা কাপড়ে পেশাব করে ফেলে, দ্যাটস ভেরি নর্মাল, বিছানায় পেশাব করে ফেলে, ইটস ভেরি নর্মাল। কিন্তু একটা 5 বছরের বাচ্চা, একটা 6 বছরের বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা যদি বিছানায় পেশাব করে, দ্যাটস অ্যাবনর্মাল, দ্যাটস ইট শুড নট বি হিয়ার, রাইট? মানে এটা তো ব্লাডার কন্ট্রোল করতে তার এতদিনে শিখে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না, সে বিছানায় পেশাব করে ফেলতেছে বা সে কাপড়ে পেশাব করে ফেলতেছে। ইফ দিস হ্যাপেন্স, তাহলে এটা সে ইলিমিনেশন ডিসঅর্ডার। তবে স্টুলের সাথেও এটা হইতে পারে যে তার টয়লেট করার একটা ব্যাপার আছে, যে তার যে ফিকাল প্যাসেজ, এটা তো একটা মানে টয়লেট ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে। এখন দেখা যাচ্ছে বাচ্চাটা যে কোনো জায়গায় ইনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে দুমদাম মানে ইনভলেন্টারিলিভাবে সে স্টুল পাস করে ফেলতেছে। সো এটাও হইতে পারে। সো এইগুলো হচ্ছে এলিমিনেশন ডিসঅর্ডারের মধ্যে এইভাবে কথাটা আসে। তাহলে যদি এমন হয় যে সে তার যে ফিসেস বা স্টুল এটাকে সে পাস করতেছে, সেটা ভলেন্টারি বা ইনভলেন্টারি বোথ ওয়েতেই হইতে পারে, বাট ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে, লাইক একটা 5 বছরের বাচ্চা আমরা এক্সপেক্ট করি বাচ্চাটা টয়লেটে গিয়ে কাজটা করে আসবে, কিন্তু সে হয়তো বা ঘরের একটা কোনায় বসে যাচ্ছে, অথবা দেখো রান্নাঘরে যে টয়লেট করা শুরু করে দিল, বা ঘরের মেঝেতে যে টয়লেট করা শুরু করে দিল, বা এই যে একটা অ্যাবনর্মাল প্লেসে গিয়ে কাজটা করতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে কাজটা করতেছে, এবং এটা রিপিটেডভাবে ঘটনাটা ঘটতেছে, যে অ্যাটলিস্ট মাসে একবার
বা টানা 3 মাস 4 মাস ধরে ঘটনাগুলো ঘটতেছে, কিন্তু তার কোনো প্যাথোলজি নাই যে লাইক কোনো গাঠ রিলেটেড কোনো প্যাথোলজি, নাথিং লাইক দ্যাট, কিন্তু এটা সে করতেছে এবং 4 বছর বয়স পার হওয়ার পরে কাজটা করতেছে। তাহলে 4 বছর বয়স পার হওয়ার পরে যদি সে আসলে যেখানে সেখানে পায়খানা করে বেড়ায়, সেটা ভলেন্টারিলি হোক আর ইনভলেন্টারিলি হোক, তখন সেটাকে আমরা আসলে বলি এনকোপ্রেসিস। তাহলে সেটাকে আমরা তখন বলি এনকোপ্রেসিস। তাহলে এনকোপ্রেসিস হচ্ছে আমাদের ভলেন্টারি বা ইনভলেন্টারি প্যাসেজ অফ ফিসেস, হ্যাঁ, ইনঅ্যাপ্রোপ্রিয়েট প্লেসে সে যদি কাজটা করে, এবং বয়স হইতে হবে 4 বছরের বেশি। বিকজ 4 বছরের মধ্যে আসলে বাচ্চার টয়লেট ট্রেনিং আমরা আসলে এক্সপেক্ট করি যে সে টয়লেটে গিয়ে সে কাজটা করে আসবে, কিন্তু সে টয়লেটে না গিয়ে যেখানে সেখানে যখনই তার মনে হচ্ছে সে ওখানে করে ফেলতেছে। সো এইটা হচ্ছে এনকোপ্রেসিস। আরেকটা হচ্ছে এনিউরেসিস। সো এনিউরেসিস কি? সেটা হচ্ছে বিছানায় প্রস্রাব করতেছে, লাইক তার টয়লেট ট্রেনিং তো আসলে করে ফেলার শিখে ফেলার কথা বাই দিস টাইম, লাইক 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে। বাচ্চাটার পেশাব চাপলে যে তার নির্দিষ্ট পটি করার একটা বল থাকে বা একটা প্লেস থাকে, সেখানে তার এটা শেখানো হয়। কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে ঘুমের মধ্যে পেশাব করে ফেলতেছে, দিনের বেলা পেশাব করে ফেলতেছে, রাতের বেলা পেশাব করে ফেলতেছে। সো যদি এইরকম হয় যে ইনভলেন্টারিলি পেশেন্ট ব্লাডার এমটি করে ফেলতেছে, তার ব্লাডার কন্ট্রোল সে ডেভেলপ করতে পারে নাই, যদিও এই বয়সে তার ব্লাডার কন্ট্রোল ডেভেলপ করতে পারা উচিত, এই ঘটনাটা হলে তাকে আমরা এনিউরিসিস বলি। এবং এনিউরিসিস দিনেও হইতে পারে, রাতেও হইতে পারে। যদি এটা নাইটে হয় তখন আমরা নকচার্নাল এনিউরিসিস বলি, যদি রাতে হয় তখন আমরা সেটাকে নকচার্নাল এনিউরেসিস বলে। আবার দিনেও হইতে পারে, ডে টাইম ইনিউরেসিস, সেটাও হইতে পারে। সাধারণত এনিউরেসিসটা দেখা যাচ্ছে 3 থেকে 8 বছর বয়স, এই টাইমের মধ্যে আমরা আসলে একটু বেশি দেখি। ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়, মেয়েদের থেকে ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি হয়। এবং এনিউরেসিসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাগুলোতে ফ্যামিলি হিস্ট্রি খুব কমন, লাইক ফ্যামিলি হিস্ট্রি ভেরি কমন। এবং অনেক সময় দেখা যেতে পারে যে এখানে সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর রোল প্লে করতে পারে, যে বাচ্চাটা কোনো স্ট্রেসড বা সাইকোলজিক্যাল কিছু ফ্যাক্টর এখানে অনেক সময় থাকে। আবার কিছু সময় এখানে এনিউরিসিস যদি থাকে সেখানে এক্সট্রা আমাদের আরও কিছু খেয়াল করতে হয়, বিকজ সামটাইমস এটার পেছনে কোনো ডিজিজ আছে কি না আমাদেরকে একটু রুল আউট করতে হয়। সো দেখা যাচ্ছে যে পেশেন্টের কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কি না, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, অথবা পেশেন্টের ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করলো কিনা, বা ডায়াবেটিস ম্যালাইটাস হলো কিনা। সো এই ধরনের কোনো কন্ডিশন তার ডেভেলপ করলো কিনা, ইট মাস্ট বি রুল আউট। বা ইউটিআই হলো কিনা, বিকজ ইউটিআই হলে আবার আর্জ ইনকন্টিনেন্স ডেভেলপ করে অনেক বাচ্চার ক্ষেত্রে, সো সেখানেও আবার হইতে পারে। সো এগুলোকে একটু রুল আউট করে ফেলতে হবে। সো এগুলো আমাদের ডিফারেন্সিয়াল, বা এটাকে আমাকে এক্সক্লুড করতে হবে। সো এগুলোকে এক্সক্লুশন করার জন্য আমরা পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট করি, বা সুগার টেস্ট করি, ইউটিআই আছে কিনা আমরা ইউরিন আরএমই করি, সেখানে কালচার করি, বা ডায়াবেটিস ইনসিপিটাস আছে কিনা, এগুলোকে আমি একটু অ্যাড্রেস করার চেষ্টা করি। সো এই জিনিসগুলোকে আমরা রুল আউট করব, বাট আদারওয়াইজ কিছুই যদি না পাই তখন আসলে সেটাকে এনিউরেসিস বলা হচ্ছে। সো এনিউরেসিসের এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জায়গাগুলোতে বাচ্চাকে আসলে টয়লেট ট্রেনিং করানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এখানে বাবা মাকেও আসলে প্রপারলি একটু কাউন্সেলিং করতে হয়, বাবা মাকে রিঅ্যাসিওর করতে হয়, এবং বাচ্চাকে আসলে এখানে পার্টিকুলার যেটা করতে হয় তাকে একটা রিওয়ার্ড সিস্টেমে আনিয়ে আসতে হয়। যে বাচ্চাকে বকাঝকা করে খুব বেশি এখানে লাভ হয় না, বরং বাচ্চাকে রিওয়ার্ড সিস্টেমটা কি, বাচ্চা যদি একটা ড্রাই নাইট পার করতে পারে তাহলে সেটার জন্য তাকে কোনো না কোনোভাবে রিওয়ার্ড দেওয়া। সো তাকে তুমি যদি রাতে বিছানায় পেশাব না করো তাহলে তোমার কালকে একটা পুরস্কার আছে। সো বাচ্চাটা যেটা করবে এটার জন্য সে সাইকোলজিক্যালি নিজেকে ট্রেন আপ করে, এবং এই বাচ্চাগুলোকে আরও কিছু কাজ করে, যে বলা যায় রাতের বেলা ফ্লুইড রেস্ট্রিকশন। তাহলে ফ্লুইড রেস্ট্রিকশন বিফোর বেড, রাতে ঘুমানোর আগে আর পানি খাওয়া যাবে না, এবং ঘুমানোর আগে একবার সে প্রস্রাব করে আসবে। সো বিফোর বেড, হ্যাঁ, বিছানায় শোয়ার আগে সে একবার ওয়াশরুমে যেয়ে সে ব্লাডার খালি করে আসবে। সো এইভাবে তাকে বাচ্চাকে ট্রেনিং করতে হয়। সো একদিকে রিওয়ার্ড, আরেকদিকে রাতেরবেলা ফ্লুইড রেস্ট্রিকশন, বিফোর বেড সে একটা ওয়াশরুমে যেয়ে সে মিকচিউরেশন করে আসবে, ব্লাডারকে খালি করে আসবে। সো এইভাবে বাচ্চাকে বাই দিস টাইম ট্রেনিং করতে হয়। বাবা মাকেও রিঅ্যাসিওর করতে হয়, বাচ্চাকে বেশি বকাঝকা করা যাবে না, বকাঝকা না করে বরং রিওয়ার্ড মেথডে তাকে করা, পানিশমেন্ট বা হিউমিলেশন করে এটাকে আসলে ডিসকারেজ করা হয়। সো এইভাবে তাকে ট্রেনিং করার জন্য আসলে বলা হয়। সো দ্যাটস ইট। তাহলে এটা হচ্ছে আমাদের এলিমিনেশন ডিসঅর্ডার, ইনিউরেসিস এবং আমাদের এনকোপ্রেসিস। আচ্ছা, এর বাইরে আর কি আমাদের সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে? একটা হচ্ছে ইমপালস কন্ট্রোল, ডিসঅর্ডার অফ ইমপালস কন্ট্রোল। দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে এখনকার সময় যেটা খুব ফ্রিকুয়েন্টলি আমরা কমন দেখি সেটা হচ্ছে বাচ্চা তার ইমপালসকে কন্ট্রোল করতে পারে না। বাচ্চার প্রচণ্ড জেদ,
বাচ্চার প্রচণ্ড জেদ এবং এই জেদের একটা বহিঃপ্রকাশ, দিস ইজ কাইন্ড অফ ইম্পালস কন্ট্রোল। সে কোনো কারণে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করতেছে, সেই জেদটাকে সে মনের মধ্যে ধরে রাখতে পারে না, বরং এটাকে সে খুব অ্যাবনর্মালভাবে সে রিয়্যাক্ট করে। সো দিস ইজ ইম্পালস কন্ট্রোল। সো ইম্পালস কন্ট্রোল অনেকভাবে হইতে পারে, যেমন একটা আমরা এটাকে বলি যে টেম্পার ট্যান্ট্রামস, এটাকে আমরা একটা ওয়ার্ড ইউজ করি, টেম্পার ট্যান্ট্রামস। সো ব্যাপারটা হচ্ছে যে প্রচণ্ড অ্যাঙ্গার, লাইক প্রচণ্ড সে রাগ করতেছে, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, এরকম যখন হয় সে দেখা যাচ্ছে যে একদম দেয়ালে লাথি মারতেছে, প্রচণ্ড চিল্লাইতেছে, সব কিছু ভেঙে ফেলতেছে, পিটাইতেছে, লাথাইতেছে, হ্যাঁ লাঠি দিয়ে পারলে পিটায়, মানে হিটিং উইথ এনিথিং। এই যে এই ধরনের বিহেভিয়ারগুলো, যে সে প্রচণ্ড অ্যাংরি এবং সে কোনো কারণে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ এরকম যদি হয় তখন সে কী করতেছে, খুব চিল্লাইতেছে, স্ক্রিমিং। হ্যাঁ আমরা দেখি না যে বাচ্চা প্রচণ্ড চিল্লাইতেছে, হ্যাঁ জেদ করে প্রচুর চিল্লাইতেছে, মাঝে মাঝে বাবা মা খুব মানে বিব্রত হয়ে যায় মানুষের সামনে। সো এরকম মানে স্ক্রিমিং হচ্ছে, হ্যাঁ অথবা দেখা যাচ্ছে যে আশেপাশে যা কিছু আছে সব কিছু ভেঙে ফেলতেছে, হ্যাঁ ভেঙে ফেলতেছে, বা সে যেটা করতেছে হিট, হ্যাঁ হয়তো বা সে তার বাবা মাকে মানে মারতেছে, অথবা কোনো কিছুটাতে সে হিট করতেছে, হিটিং, হ্যাঁ থ্রোয়িং থিংস, লাথি মারতেছে, কিকিং। সো এই ধরনের যে বিহেভিয়ারগুলো হচ্ছে ইম্পালস কন্ট্রোল করতে না পেরে সেটা করে। সো এটাই হচ্ছে টেম্পার ট্যান্ট্রামস। সো এটা ইম্পালস কন্ট্রোল রিলেটেড ডিসঅর্ডার। সো এটা আবার অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা ফ্রাস্ট্রেশন থেকে ব্রেথ হোল্ডিং কিছু অ্যাটাক হয়। ব্যাপারটা আসলে কেমন? সো দেখা যাচ্ছে বাচ্চা এত ফ্রাস্ট্রেটেড বা এত জেদ করে, তখন প্রচুর কান্নাকাটি করতেছে, এত বেশি কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে যেই মোমেন্টে বাচ্চার এক্সপাইরেশন করছে, এক্সপাইরেশনের পরে সে বেসিক্যালি তার মানে শ্বাস বন্ধ করে ফেলছে, সে খালি কান্না করতেছে, কান্না করতে করতে সে তার দম বন্ধ করে ফেলছে, সে আর শ্বাস নিচ্ছে না। এক্সপাইরেশন ফেজটার ওখানে থেমে গেছে, নতুন করে আর ইন্সপাইরেশন শুরু হয় না, বাচ্চা সমানে কান্না করে যাইতেছে। সো ওয়েন দিস ইজ হ্যাপেনিং, বাচ্চাটা ওই সময় দেখা যাচ্ছে একটা সায়ানোটিক স্পেল হইলেও হইতে পারে, বা সায়ানোসিস নাও থাকতে পারে, বাট কিছু জায়গায় দেখা যাচ্ছে বাচ্চা একদম সায়ানোসিস হয়ে যায়। সামটাইমস বাচ্চাটা হঠাৎ করে আনকনশিয়াসও হয়ে যেতে পারে, মানে বিকজ অফ দ্য ডিপ্রাইভ অফ অক্সিজেন। হ্যাঁ সো বাচ্চাটা যে দেখা যাচ্ছে একটা ট্রমা বা কোনো একটা ইমোশনাল স্ট্রেসের পরে বাচ্চা এমন আকারে কান্নাকাটি করে যে এক্সপাইরেশনের মোমেন্টে বাচ্চা মানে দম ধরে রাখে, সে আর তখন নতুন করে শ্বাস নেয় না, সে কান্নাই করে যাচ্ছে। সো ওই মোমেন্টে যে বাচ্চা সায়ানোসিস ডেভেলপ করতে পারে, সায়ানোসিস নাও হইতে পারে, বা কিছু সায়ানোসিস হইতে পারে, কিছু জায়গায় যে আলটিমেটলি যে অক্সিজেন তো সে আর নিচ্ছে না, সো অক্সিজেনের একটা ডেফিসিট ডেভেলপ করে। সো এখান থেকে বাচ্চা সাডেন একটা আনকনশিয়াসনেস ডেভেলপ করতে পারে, অথবা দেখা যাচ্ছে একটা কনভালশন হয়ে যেতে পারে, ব্রেইনের হাইপোক্সিয়া থেকে একটা কনভালশন হয়ে যেতে পারে। সো এরকম, এবং এটা স্পন্টেনিয়াস রিগেইন হয় বা স্পন্টেনিয়াস রিকভারি হয়, স্পন্টেনিয়াস রিকভারি। সো এইটাও একটা। সো এই যে অতিরিক্ত কান্না করতে করতে বাচ্চার মুখ নীল হয়ে যাচ্ছে, অতিরিক্ত কান্না করতে করতে একটা খিচুনি হয়ে গেছে, অতিরিক্ত কান্না করতে করতে বাচ্চাটা আনকনশিয়াস হয়ে গেছে, এই যে বিহেভিয়ারগুলো, এটাও তো আসলে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের মধ্যেই আসবে, যেটা ব্রেথ হোল্ডিং অ্যাটাকস। তাহলে দেজ আর দ্য কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অফ চিলড্রেন, যেখানে বাচ্চা অ্যাবনর্মাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভ করতেছে। তাহলে এতক্ষণ আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের ক্ষেত্রে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কথা বললাম, বাট আমি একটু আগে আরেকটা জিনিস বলেছিলাম, সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের বাইরেও আসলে কিছু জায়গায় নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকতে পারে, যেটার কারণেও বাচ্চা অ্যাবনর্মাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করতে পারে। তাহলে অ্যাবনর্মাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের পিছনে ইন সাম টাইমস দেখা যাচ্ছে পেশেন্টের একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হয়তো বা উপস্থিত আছে। তাহলে এগুলো কী কী, সেগুলো নিয়ে আমাদের একটা হালকা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তাহলে একটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, শুধু অটিজম না কিন্তু, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। সো আমরা আসলে মানে আমাদের একটা ব্যাড অভ্যাস, হ্যাঁ আমরা সব কিছু শর্টে বলতে বলতে অটিজম বলে ছেড়ে দিলাম। সো টিচার্স একটু মাইন্ড করতে পারে। সেটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এখানে আসলে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে পারে। হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে প্রিন্যাটাল রুবেলা বা সাইটোমেগালোভাইরাস ইনফেকশন যদি হয় মায়ের ক্ষেত্রে, বা মায়ের যদি খুব অ্যাডভান্স এজ হয়ে থাকে, বা বাবার ক্ষেত্রেও হতে পারে যে মা বাবার যে কোনো একজন বা উভয়েরই যদি খুব অ্যাডভান্স এজ হয়, বা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যালাইটাস থাকে, বা মা যদি ডিউরিং প্রেগনেন্সি সাইকিয়াট্রিক ড্রাগ নিয়ে থাকে,
এইসব জায়গার ক্ষেত্রে রিস্কটা একটু বেশি। তাহলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে বেসিক কথা কি, এটিওলজি মোস্ট অফ দ্য টাইম আননোন, বাট এটার পিছনে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। তো কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, জেনেটিক প্রিডিসপোজিশন। এর বাইরে কি, ম্যাটারনাল কিছু ইনফেকশন, ম্যাটারনাল কিছু ইনফেকশন। ম্যাটারনাল ইনফেকশন কী কী? সো একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন, বা ম্যাটারনাল রুবেলা, বা ম্যাটারনাল জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, বা মা যদি ডিউরিং প্রেগনেন্সি কোনো অ্যান্টিসাইকোটিক কোনো একটা ড্রাগ যদি নিয়ে থাকে, বা সাইকিয়াট্রিক টাইপের কোনো একটা ড্রাগ, সাইকিয়াট্রিক রিলেটেড কোনো একটা ড্রাগের এক্সপোজার ওই মোমেন্টে হয়েছে ডিউরিং প্রেগনেন্সি। সো এই ধরনের কেসগুলো যদি থাকে সেখানে রিস্ক ফ্যাক্টর সেটা একটু বেশি দেখি। সো এটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আমরা একটা সেপারেট ক্লাসে এটা না একটু কথা বলবো ইনশাল্লাহ। বাট একটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর কী কী নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে যেটার জন্য বাচ্চা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাবনর্মাল বিহেভিয়ার করতে পারে? একটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বা এডিএইচডি। তাহলে এডিএইচডি মানে কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। সো বাচ্চা দেখা যাচ্ছে কোনো কিছুতেই আসলে মনোযোগ ওইভাবে দিতে পারে না, এবং সে বাচ্চা খুবই হাইপার অ্যাক্টিভ, একটু পর একটু একটা কাজ করতেছে, একটার পর আরেকটা করতেছে, বাট কোনো কিছুতে সে খুব বেশি মনোযোগ দেয় না। সো এটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। আরেকটা হচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা কমিউনিকেশন ডিসঅর্ডার হয়। তাহলে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন ডিসঅর্ডার এইটা থাকতে পারে। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ডিসলেক্সিয়া হয়। আচ্ছা, ডিসলেক্সিয়া কী জিনিস? সহজ কথা হচ্ছে এই যে লিখতে পারা, পড়তে পারা, এইগুলোর একটা ব্যাপার আছে। এইগুলোতে আসলে একটা ইম্পেয়ারমেন্ট হচ্ছে ইফ দিস হ্যাপেন্স। সো বেসিক কথা হচ্ছে যে একটা স্পেসিফিক একটা লার্নিং ডিসঅর্ডার, হ্যাঁ, যে কোনো কিছু একটা শেখার ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস একটা পারসিস্টেন্ট ডিফিকাল্টি, হ্যাঁ, একটা নর্মাল ইন্টেলিজেন্ট বাচ্চার ক্ষেত্রে এটা হওয়ার কথা না, হ্যাঁ, কিন্তু এটা তার লার্নিংয়ের ক্ষেত্রে সে খুব ডিফিকাল্টি ফেস করে। হ্যাঁ, সেটা ওয়ার্ড রিডিং হইতে পারে, অথবা রিডিং কম্প্রিহেনশন হইতে পারে, বা একটা সাউন্ডকে প্রপারলি রিকগনাইজ করা। সো স্কুল পারফরমেন্স খুব সিগনিফিকেন্টলি মানে কমে যায়। সেগুলো হচ্ছে ডিসলেক্সিয়া। বা ম্যাথ বা রাইটিং ডিসেবিলিটি, সে ম্যাথে খুব খারাপ, বা বাচ্চার রাইটিংয়ের অবস্থা খুব বাজে। সো ম্যাথ অ্যান্ড রাইটিং ডিসেবিলিটি এগুলো থাকতে পারে। বা ডেভেলপমেন্টাল ডিলে, অনেক বাচ্চার ক্ষেত্রেই এখন ডেভেলপমেন্টাল ডিলে আমরা আসলে এক্সপিরিয়েন্স করি। অথবা দেখা যাচ্ছে যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, যে বাচ্চার ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আসলে লো, বাচ্চার আইকিউটা কম। তো বাচ্চাটার আইকিউ কম হওয়ার কারণে সে এমন কিছু বিহেভিয়ার করে যেটা আমাদের কাছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হতে পারে। সো এগুলো কিছু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে। তাহলে মোটা দাগে দিস আর দ্য কমন কজ অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার। তাহলে লার্নিং অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল কিছু ডিসঅর্ডার থাকতে পারে, আর কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকতে পারে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের চাইল্ডহুড বিহেভিয়ার ডিসঅর্ডারের প্রথম ক্লাসের আলোচনা। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে একটু কথা বলবো।